যদি ডিপি ওয়ার্ল্ডকে দিয়েও দেয় আপনার কোনো কিছু নো আমাদের কোনো আপত্তি নাই। ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে কোনো কিছু করছেন না? একদম না, আমরা কোনো প্রচারণা করছেন না? কোনো প্রচারণা নাই, কোনো কিছু নাই। ওরা যখন আসবে আমরা স্মুথলি ট্রানজিশন করে দিবে স্টেপ বাই স্টেপ। অনেকে স্পেকুলেশন আছে যে আমরা তাদেরকে দিব না, এটা হচ্ছে মিথ্যা। আমাদের এগেনস্ট একটা গ্রুপ অলওয়েজ কাজ করে, তারা এটা বিভিন্নভাবে করছে যে সাইপ পাওয়ারটেক হয়তো দিবে না। এটা বলা হয়েছিল যে আমি SMS এ কোথাও নাকি বলেছি যে একটা গ্রুপ চ্যাট, এটাও গভর্নমেন্টকে আমাদের এন্ট্রি একটা গ্রুপ ওটা বানিয়ে টানিয়ে ওনাদেরকে দিচ্ছিল, আমি এটা চ্যালেঞ্জ করেছি। আপনি শেখ রেহানার ক্রেশিয়ার, আচ্ছা, কিন্তু জয়েরও খুব কাছের মানুষ। এই যে 18-19 বছরে আমার সাথে জয় এবং শেখ রেহানার কথা বলা হচ্ছে, সামনাসামনি কথা বলা তো দূরের কথা, টেলিফোনে পর্যন্ত কথা হয়নি, দেখা হয়নি, ফেস টু ফেস দেখা হয়নি। ওনাদের খালি আমি টিভিতেই দেখেছি। এটা আমি চ্যালেঞ্জ করেছি, কেউ যদি বলতে পারে গভর্নমেন্ট আমাকে যা পানিশমেন্ট দেবে আমি আই টেক কেয়ার অল দিস, আই ক্যান টেক ইট অল দিস। এই যে দেশ টিভি বলেছে, আমি দেশ টিভির এগেইনস্টে মামলা করেছি। আমি দেশ টিভি যেটা করেছে অত্যন্ত জঘন্য খারাপ, তারা মিথ্যা প্রচারণা করেছে। আমি নাকি চট্টগ্রাম থেকে 10,000 কোটি টাকা নিয়ে গেছি এবং চিটাগং পোর্টের বাজেট টাকা আছে নাকি 10,000। দেশের ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট যেটা করবে আমরা গভর্নমেন্টের সাথে আছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে একটু প্রমিত বাংলায় বলবো, যেহেতু আমাদের বাংলাদেশের এখন ন্যাশনাল একটা বিষয় যে আমাদের দেশে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক বেশ আলোচনা সমালোচনা চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আমাদের সি+এর সাথে উনি সাক্ষাৎকারে বলেছেন আগামী সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং এর জন্য দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দিবেন। যে আমরা যত দ্রুত পারা যায় ইন্টারন্যাশনাল আইন মেনে, নিয়ম সিদ্ধ মেনে, ইন্টারন্যাশনাল এবং লোকাল আইন মেনে আমরা তত দ্রুত এটা করা হবে। তো এই অবস্থায় বাংলাদেশে রাজনৈতিক বিএনপি জামায়াতের অনেক সিংহভাগ বেশ কিছু নেতা কিন্তু আবার একজন সাইপ পাওয়ারটেকের পক্ষে কথা বলছেন এমন অভিযোগ আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি সাইপ পাওয়ারটেকের কর্ণধার রুহুল আমিন তরফদার সাহেব, ওনার সাথে দুবাইতে আমার দেখা হয় এবং আমি এই প্রশ্নগুলো ওনার সামনে করি এবং আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে একটু আপনি অন রেকর্ডে এই কথাগুলো বলবেন কিনা। দেখি উনি রাজি হয়েছেন এবং যে প্রশ্নগুলো মানুষের সবার ভিতরে কাজ করছে এই প্রশ্নগুলো আমরা ওনার মুখ থেকে একটু শুনতে চাই। বাংলাদেশে এখন আপনাকে নিয়ে ব্যাপক আলোচনা ভাই, আপনাকে আমাদের সি+ টিভিতে স্বাগতম জানাচ্ছি। ডিপি ওয়ার্ল্ডের সাথে সরকার একটা প্রতিশ্রুতিবদ্ধ এবং ডিপি ওয়ার্ল্ডকে দিবে এরকম একটা রাইট। এখন ডিপি ওয়ার্ল্ডকে যদি দিতে যাই তাহলে আপনাকে বাদ দিতে হবে এমন একটা ধারণা কিন্তু সবার কাছে। না, আপনি এখানে এই জায়গাটাতে না এনসিডিতে আমি ঢুকতে পারবো না, আমি চাইও না, যেহেতু এটা বিদেশিদেরকে দিয়ে দিচ্ছে, তাদের নিজস্ব ম্যানেজমেন্ট নেবে, তাদের লোকজন নিয়ে আসবে, সবকিছু নিয়ে আসবে, তাদের লোকজন দিয়ে কাজগুলো করাবে, এখানে আমাদের কোনো আপত্তি নেই, এটা তো বলুন। কিন্তু আমাদের যে অন্য সাইডে যেগুলোতে আছে, যেমন আমাদের তাহলে এই এক্সপার্টাইজটা আমরা সিমিলার ওয়েতে তাহলে আরেকটা টার্মিনাল আমাদেরকে দিক। আমরা তো পারফর্ম করেছি, আমরা তো আমাদের পারফরমেন্সের রেকর্ড আছে, আমাদের গত 19 বছরে আমাদের কোনো রেকর্ড নেই যে ব্যাড পারফর্মার হিসেবে। আমাদের প্রপার পারফর্মার হিসেবে কিন্তু আমরা এস্টাবলিশ হয়ে গেছি আমি আমাদের এখন রেকর্ড হচ্ছে 20 মিলিয়ন হ্যান্ডলিং রেকর্ড, যেটা আশেপাশে আমাদের বাংলাদেশের আশেপাশে অনেক দেশে অনেক লোকাল অপারেটররা নাই, যেটা আমরা অলরেডি আর্ন করেছি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রেকর্ড হয়ে গেছে বা আমাদের রেকর্ড জিনিস। চিটাগং পোর্ট আমাদেরকে সার্টিফিকেশন করা আছে যে দিস ইজ এই কন্টেনার টার্মিনাল অপারেটর হিসেবে আমি কন্টেনার আমি হ্যান্ডলিং করেছি। তো আমরা আমাদের গভর্নমেন্টের কাছে আর্গু এইটা, আমাদের আপিল এইটা যে ঠিক আছে আপনারা ওইটা দিয়ে দেবেন, ওইটা ইভেন আমাদেরকে না দিলেও আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমরা গভর্নমেন্ট, যেহেতু গভর্নমেন্টের প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট দেশের ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট যেটা করবে আমরা গভর্নমেন্টের সাথে আছি। যাদেরকে দিয়ে দিবে বলতেছি শেষ করি আমি, ওরা আমাদের স্ট্যান্ডিংটা হচ্ছে কি যে গভর্নমেন্ট যখন ওদেরকে যখন দিয়ে দেবে কন্ট্রাক্ট সই হয়ে ওরা চলে আসলে আমরা আমাদের কাজটা বুঝাই দিয়ে দিব ওদেরকে, একদম স্মুথলি ট্রানজিশন, যাতে 10 মিনিটের জন্য যাতে কোনো না হয়, এটা হচ্ছে কথা। কিন্তু অনেকে স্পেকুলেশন আছে যে আমরা তাদেরকে দিব না, এটা হচ্ছে মিথ্যা। আমাদের এগেনস্ট একটা গ্রুপ অলওয়েজ কাজ করে, তারা এটা বিভিন্নভাবে করছে যে সাইপ পাওয়ারটেক হয়তো দিবে না। কিন্তু না, আমাদের গভর্নমেন্টের, আমরা কোনো সময় গভর্নমেন্টের বিরোধিতা আমরা করিও নেই, করবো না। গভর্নমেন্ট যখন এটা ডিপি ওয়ার্ল্ড চলে আসবে আমরা তখন আমাদের কাজটা ছেড়ে দিব। যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আর্গু যেটা, আমাদের গভর্নমেন্টের কাছে যেটা আপিল, যেটা যে ঠিক আছে আপনারা এটা দিচ্ছেন, দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের জন্য একটা কনসিডারেশন আপনারা রাখেন। সেটা হচ্ছে যে আমাদের যেমন আমাদের নিউ সিসিটি আছে, চিটাগং কন্টেইনার টার্মিনাল আছে, এখানেও গভর্নমেন্টের বিদেশিদের যেভাবে দিচ্ছে, লোকাল একটা কোম্পানিকে কিন্তু তারা দিতে পারে এইভাবে, তাহলে তো বিদেশির সাথে লোকাল কোম্পানি তো কম্পিটিশন করতে পারে। তাহলে লোকাল কোম্পানি কতটুকু আগাইলো পিছাইলো তখন তো আপনি করতে পারে। তো এইটা হলো আমাদের এখানে কোনো যে চিটাগং পোর্ট ওদেরকে আমরা দিব না কিংবা বাধার সৃষ্টি করবো, ইটস টোটালি ভুল কথাবার্তা। ওরা আসবে,
আমরা একদম মানে সাথে সাথে আমাদের মানে ওটা তো হচ্ছে হ্যান্ডওভার তো একসাথে হয় না, একটা পর্যায়ক্রমে হ্যান্ডওভার হয়ে চলে যাবে। একটা প্রশ্ন এসে যায়, আর একটা হচ্ছে 5ই আগস্টের পরে সম্প্রতি অনেকেই আপনাকে বন্দর নিয়ে অসন্তোষ ষড়যন্ত্রের পেছনে অর্থায়নের অভিযোগ করে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? এটা ব্যাপারটা হচ্ছে যে এটা এই কথাগুলো আমরা শুনেছি 5ই আগস্টের পরে এই বন্দর নিয়ে। তো বন্দরে তো 5ই আগস্টের পরে তো আমি বন্দর তো পুরাটা বন্দর ইজ ডিফারেন্ট জিনিস, কিন্তু আমরা কিন্তু নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে আমরা কিন্তু ওই জায়গায় বসে আছি। আমরা আগেও বলেছি, এখনো বলি একই কথা, যে গভর্নমেন্ট যখন বিদেশিদেরকে দিয়ে দিবে, রেডি হয়ে আসলে ওজন কন্ট্রাক্ট হলে আমরা আস্তে করে এটা স্মুথ ট্রানজিশন করে দিব। এই যে বন্দর নিয়ে যে সমস্ত আলোচনা এখন হচ্ছে পলিটিক্যালি, আমি তো এদেরকে চিনি না, আমি তো এত আমার কথায় কি বড় বড় পলিটিক্যাল কোম্পানিগুলো চলে নাকি, বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো চলে নাকি? আমি এরা তো ছিল না, আমি তো 17 বছর তো ওনারা সিনেই ছিল না, আমাদের সাথে তো দেখা সাক্ষাৎই তো হয় নাই। তো আমি কিভাবে এদেরকে আমি পেট্রোনাইট করবো? একটা মাঝখানে আমাদের এটা বলা হয়েছিল যে আমি SMS এ কোথাও নাকি বলেছি যে একটা গ্রুপ চ্যাট, এটাও গভর্নমেন্টকে আমাদের এন্ট্রি একটা গ্রুপ ওটা বানিয়ে টানিয়ে ওনাদেরকে দিচ্ছিল। আমি এটা চ্যালেঞ্জ করেছি যে ফরেন্সিক ইনভেস্টিগেশন করেন যে আমি আসলে এটা এই বন্দরের এগেনস্টে এই ধরনের প্রোপাগান্ডার মধ্যে ছিলাম কিনা। তারপরে তো এটা হয় নাই, তারপরে আর এটা বন্ধ হয়ে গেছে। এগুলো হচ্ছে যে মানুষের পারসেপশন, মানুষ মনে করে যেহেতু আমরা নিউমোরিং কন্টেইনার টার্মিনালটা আমরা চালাচ্ছি, আমরা এখান থেকে চলে গেলে আমাদের জন্য ঝামেলা হয়ে যাবে, এই জন্য আমি ওইটাকে বাধা দিচ্ছি। আমি কি বাধা দিতে পারি? এটা তো এতগুলো পলিটিক্যাল পার্টি হল, এটাকে আমার কথায় চলে এরা? এটা হচ্ছে ন্যাশনাল ইস্যু। গভর্নমেন্ট আমরা হচ্ছে গভর্নমেন্টের যেহেতু গভর্নমেন্টের সাথে কাজ করি, উই আর উইথ দ্য সেম বোট। গভর্নমেন্ট যেটা বলবে আমরা তার সাথে আছি, গভর্নমেন্টের বাইরে আমরা নাই। আমরা ভেরি ক্লিয়ার, গভর্নমেন্টের বাইরে আমরা নাই এবং গভর্নমেন্টের পক্ষে আমরা কাজ করি। তবে আমাদের ওই একই কথা আবারও বলি যে আমাদের একটা আমাদের একটা অ্যাপিল গভর্নমেন্টের কাছে আছে যে আমরা যখন গভর্নমেন্ট যখন বলবে যে বিদেশি অপারেটর আসছে তুমি তাদেরকে দিয়ে দাও, আমরা ছেড়ে দিব, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের আপিলটা হচ্ছে যে আমাদের এক্সপার্টাইজটা যাতে নষ্ট না হয়। ডিপি ওয়ার্ল্ডের বিষয়ে যদি আমরা বলি, এখন ডিপি ওয়ার্ল্ডের ধরেন একটা বাংলাদেশে যাবে ডিপি ওয়ার্ল্ড নিয়ে অনেকের মাঝে আগ্রহ। আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের বাংলাদেশে নতুন একটা কিছু যাক। তো এখন আপনি বলছেন আবার আপনারাও কিন্তু দেশের বাইরে যাচ্ছেন। আমরা যাচ্ছি বাইরে, আপনি দেশের বাইরে যাচ্ছেন, আমরা অলরেডি বাইরে চলে আসছি। কিন্তু দেশের বাইরে অলরেডি আমরা কিন্তু আপনি দুবাইতে তো লজিস্টিক্স অলরেডি কাজ করেন, অলরেডি শুরু করেছি আমরা হোলিওইতে। হোলিওইতে আমরা কাজ ছোট আকারে হলে আমরা কিন্তু কাজ শুরু করেছি এবং আমরা আস্তে আস্তে টার্মিনাল অপারেশনের জন্য আমরা আফ্রিকান অনেকে আমাদের পার্টনারদের সাথে আমরা আলোচনা করতেছি, যে কোনো হয়ে যাবে আর কি, আমরা করবো এটা। মানে এখানে ধরেন ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে এখন এটা বিষয়টা সেনসিটিভ ইস্যু। হ্যাঁ, এখন ডিপি ওয়ার্ল্ড ধরেন আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা দিতে চেয়েছিল, দেওয়ার জন্য তো মানে বারবার করে বলেছেন। তারপরে বর্তমান সরকার প্রধান উনি নিজে বলেছেন, এখানকার মন্ত্রী গেছেন। তো এই অবস্থায় যদি ডিপি ওয়ার্ল্ডকে যদি কাজটা না দেয়, সেপ্টেম্বর লাস্ট ডেট তো যদি না দেয় কোনো কারণে, সেক্ষেত্রে আমাদের এই আরব আমিরাতে প্রায় 1 মিলিয়নের উপরে মানুষ বসবাস করে। এমনিতে আমাদের সমস্ত ভিসা বন্ধ, সমস্ত কিছু বন্ধ। যদি আমরা সেপ্টেম্বরের পরে আমরা গিয়েতে যাই, তাহলে তো আমাদের অনেক কিছু বন্ধ। এটা গভর্নমেন্টের, এটা হচ্ছে এই ইস্যুটাতে গভর্নমেন্টের যে চিন্তা ভাবনা এবং গভর্নমেন্টের যে এইম এবং গভর্নমেন্ট যেভাবে আগাচ্ছে, আমরা গভর্নমেন্টের সাথে প্যারালাল মুভমেন্ট করব। এখানে আমাদের কোনো রকম ডাইনে বাই আমাদের কোনো রকম কোনো ইচ্ছা নেই, একদম ক্লিন এটা ব্যাপারে। তবে যেটা বলতেছি যে আমাদের এক্সপার্টাইজটা গভর্নমেন্ট আর যেন নষ্ট না হয়, এটা যাতে গভর্নমেন্ট একটু মূল্যায়ন করে। আপনি কিভাবে থাকতে চাচ্ছেন সেটা আমাকে বলেন তো। এটা হচ্ছে যে মানে আপনার এই যে লোকগুলোকে আপনি কিভাবে সেটআপ রাখতে চাচ্ছেন? আমাদের টার্মিনাল তো দুইটা টার্মিনাল, একটা চলতেছে আর একটা তো যদি কন্ট্রাক্টর আছে, ওই টার্মিনালটাও আমরা এই আদলে যেতে চাই। এটা সৌদি আরবকে যেটা দেওয়া হয়েছে বলছেন? সৌদি আরব তো যেটা দেওয়া হয়েছে এটা ওই গভর্নমেন্ট ওই সময় দিয়েছে। এখানে আমরা এটা নিয়ে আমি কথা বলেছিলাম। ওরা ইনকাম করবে $120-30, আর চিটাগং পোর্ট পায় মাত্র $17। মেজর 90% ইনভেস্টমেন্ট হচ্ছে চিটাগং পোর্টের, মাত্র 3 থেকে 400 কোটি টাকা লাগবে ওই ওদের ইকুইপমেন্ট আনতে। সেখানে চিটাগং পোর্ট পাবে $17 আর একবার $30 মিলিয়ন দিয়েছে। তো এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত, এই ব্যাপারে এখানে আমাদের কোনো কথা নেই। আমাদের আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, যদি ডিপি ওয়ার্ল্ডকে যদি ওরা বলছে যে ডেডিকেটেডলি
ট্রেনের লাইন করে দিবে গিয়ে পর্যন্ত। এটা কি করবে আমরা জানি না এটা, কারণ ডিপি ওয়ার্ল্ডের অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার গ্লোবালি আছে, ওরা অনেক কিছু করতে পারে এবং তারা গভর্নমেন্ট এটা যেহেতু এটার সাথে আছে, আমার মনে হয় গভর্নমেন্ট অ্যাডপ্ট করলেও করতে পারে, এটা ভালো জিনিস এবং এটা করতে পারে। তবে আমি অ্যাজ এ বিজনেসম্যান আমি আমার কথা বলবো, আমার কথা হচ্ছে কি যে আমরা গভর্নমেন্টের সাথে প্যারালাল চলবো, কোনো অসুবিধা নেই, আমাদের এক্সপার্টাইজটা যাতে নষ্ট না হয়। অর্থাৎ বিদেশি গ্লোবাল অপারেটর যখন দিচ্ছে, অফকোর্স এটা আপনাকে কম্পিটিশনে আসতেই হবে, গ্লোবাল অপারেটর দিতেই হবে। চিটাগং পোর্টের প্রত্যেকটা পদে পদে গ্লোবাল অপারেটর থাকবে, সাথে সাথে আপনার দেশের কোম্পানি কিন্তু বিল্ড আপ করতে হবে। আপনি যদি সব বিদেশি দিয়ে দেন তাহলে তো হলো না। এটা আপনি এনসিডি দিচ্ছেন, যে বে টার্মিনাল দিচ্ছেন, কিন্তু আদার্স আর যেগুলো আছে সেখানে আপনি তাহলে দেশি অপারেটরদেরকে আপনি এমফেসিস দেন, ওদের সাথে আপনি কম্পিটিশন করানোর জন্য। মানে আপনি কি মনে করছেন আপনাকে এখন মানে অমানবিকভাবে বিদায় করে দেওয়া হচ্ছে? না, আমি এখনো, আমরা তো আসলে এনসিটি তো আমাদের 6 তারিখ লাস্ট ডেট, এখনো তো আমরা চিঠি পাইনি। এখন কিভাবে এটা প্রতি বছরে তো প্রতিবারই তো ওই যে একদম শেষ একদিন দুদিন আগে আমাদেরকে বলে দেয় ইট উইল বি কন্টিনিউড ফর নেক্সট 6 মাস 8 মাস। এখন আমরা কিছু জানি না, তো এটা গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিবে আর কি আমাদের। তবে আমি কথাটা আবারও বলি, আমাদের যে এক্সপার্টাইজটা আমরা গড়ে উঠিয়েছি বাংলাদেশে টার্মিনাল অপারেটর হিসেবে, এইটা যাতে নষ্ট না হয়, এইটার জন্য গভর্নমেন্টের কাছে আমাদের আপিল যে আমরা তো গভর্নমেন্টের পক্ষের লোক, আমরা তো গভর্নমেন্টকে সাপোর্ট দিচ্ছি, আমরা তো গভর্নমেন্টের এগেইনস্টে না। না, অসুবিধা নেই, এটা আপনার কথাবার্তা শুনে আমার ভালো লাগলো। কিন্তু ঘটনা হচ্ছে আপনার এই যুক্তি যেটা আপনি দিচ্ছেন, এই যুক্তি একই সুরে কথা বলেন বিএনপি নেতারা, সিনিয়র বেশ কয়েকজন নেতা বললেন আপনার একই সুরে। আবার জামাত ইসলামের আমাদের চট্টগ্রামের শাহজাহান চৌধুরী তো সংবাদ সম্মেলন করে বললেন না, মালিকানা দেশর তা পরিব এই চিটং বন্দর ইবল যে আর গলার ডোল, এখন এই গলার মধ্যে যদি আয় এই কি বলে খনিকার আদ দিত দি আর আদর গড়ের, কিন্তু অবাজে হঠাৎ করে যদি আর গলবা সিবি ধরে, তাহলে আর দেশের 18 কোটি মানুষ গোটা ফরান তো যাইবই, দেশ তো যাইবই, 18 কোটি মানুষ উদ্দা যাবে অবাজে। অনেকটা ওনাদের কথা, এইসব কথাগুলো সবগুলো আপনার পক্ষে বলা হয়েছে না? আমার পক্ষে মানে কেন হয়েছে, এটা বিষয়টা এরকম হয়ে গেছে যে যেহেতু এনসিটিটা আমরা চালাচ্ছি, মানুষের পারসেপশন হচ্ছে যে আমি এগুলো করাচ্ছি। আমি তো ওনাদেরকে চিনি না বেসিক্যালি, আমার সাথে তো আমি যে 18 বছর যে 19 বছর আমাদের বিজনেসের যে মেন গ্রোথের টাইম যেটা আমরা মানে আমরা যে বিজনেসগুলো করেছি, ওই সময় তো ওনাদের সাথে আমাদের যোগাযোগ ছিল না। আর আমি তো আমার কথা কি আর জামাত ইসলামের মতো দল চলে, আমার কথাই কি এত বড় বড় দল কথা শুনে? জামাত ইসলামের শাহজাহান চৌধুরী সরাসরি সংবাদ সম্মেলন করে বললেন, অনেকটা বলা হচ্ছে এটা আপনি করিয়েছেন। নো, এটা টোটালি হচ্ছে, এটা এই কথা যারা বলতেছে তারা একটা পারসেপশন নিয়ে কথা বলতেছে। আমার সাথে তো ওনাদের এই ধরনের কোনো আলোচনাই হয়নি। ওনারা যেটা বলতেছে, ওনাদের কথা কিন্তু আলাদা কথা। ওনারা বলতেছে না এটা দেওয়া যাবে না, আমি যেটা বলতেছি যে গভর্নমেন্টের পক্ষে, আমরা গভর্নমেন্টের এগেনস্টে না। এটা হচ্ছে ন্যাশনাল ইস্যু বেসিক্যালি। আপনি এক কথা বললে তো হবে, এটা গভর্নমেন্ট এবং পলিটিক্যাল পার্টির যে সিদ্ধান্ত নিবে আর কি, এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত, এখানে আমাদের কোনো কিছু নেই। আমার আর্গুমেন্ট, আমার অ্যাপিল কোনটা? আমার অ্যাপিলটা হচ্ছে যে আমরা তো এই দেশের লোকগুলোকে বানিয়েছি। এই যে আজকে চিটাগং পোর্ট আমাদের অপারেটরগুলো নিতে চাচ্ছে, এই অপারেটরগুলো তো আমি গ্রামের থেকে বিভিন্ন জায়গা থেকে, আপনাদের চট্টগ্রাম অঞ্চল, আমাদের দক্ষিণ অঞ্চল, বিভিন্ন অঞ্চল থেকে ঘরের থেকে ধরে নিয়ে আসছি, এনে আমি ট্রেনিং করিয়েছি বিভিন্ন জায়গাতে করে এদেরকে আজকে অপারেটর বানিয়েছি। এটা এখন করে এটা ইজ আওয়ার অ্যাসেট, দে আর অল আওয়ার অ্যাসেট। সেটা অবশ্য ঠিক। আজকে বলেন এখানে একটা বিদেশি লোক নাই, 100% বাংলাদেশি লোক যে তৈরি করেছি, আমি যে একটা ম্যান পাওয়ার তৈরি করেছি, এটা তো বাংলাদেশের ইকোনমিতে বিশাল একটা কন্ট্রিবিউশন। তাহলে আমার তো কিছু না কিছু কন্ট্রিবিউশন এই অর্থনীতিতে আছে সাইড পাওয়ার থেকে। এই যে কন্ট্রিবিউশনটা আছে, তা আমি তো গভর্নমেন্টকে বলতেই পারি যে ভাই আপনারা দিয়ে দেন, আপনারা বিদেশিদেরকে দেন, বাট দেশে একটা কোম্পানি যেহেতু গড়ে উঠেছে সামহাউ, আমাদেরকে অন্য একটা জায়গায় একটা ওদের সাথে যেটা কম্পিট করতে পারি। মানে আপনি কিভাবে থাকতে চাচ্ছেন সেটা ক্লিয়ার না। আমরা থাকতে চাচ্ছি যে এনসিটি তো ডিসিশন হয়ে গেছে, এ ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আমাদের আরো একটা টার্মিনাল যেখানে আছে, সেখানে তাহলে এনসিটির মতো ওইটাও ওই সিমিলার প্রসেসে এটাও একটা দেশি অপারেটরদেরকে দিয়ে দরকার, আমার সাথে আরো 2-3 জন অপারেটর দিয়ে দিই, বার্তা অপারেটর আছে, আমরা সবাই মিলে একটা টার্মিনাল আমরা চালাই, ওই প্রসেসে চালাই যে প্রসেসে আপনি ডিপি ওয়ার্ল্ডকে দিচ্ছেন, ওটা দিয়ে দেন। আমরা ওই প্রসেসে মানে ডিপি ওয়ার্ল্ডের সাথে আপনারা প্রতিযোগিতা করে থাকতে যাচ্ছেন। আমরা প্রতিযোগিতা থাকতে না হলে আমাদের তো বিল্ড আপ হতে হবে, মানে ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে। তাহলে আমি যদি বিদেশিদের সাথে থেকে যদি আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি, যেমন আপনি একটা ভালো কাজ করতেছেন, আমি আপনার পাশে আছি, আপনি দেখে যদি আমি যদি কাজটা আগাইতে পারি, তাহলে আমার ডেভেলপমেন্ট হলো। কিন্তু সেটাই আমার ডেভেলপমেন্ট হলো মানে কি, আমি যে বাংলাদেশি নাগরিক হিসাবে আমার তো ন্যাশনাল
ফ্ল্যাগ আমি দেশের বাইরে আমি ক্যারি করতে পারবো। সেটাই সেটাই ফরেন কারেন্সি 2 টাকা হলে আনতে পারবো। আজকে আমি এখানে কাজ করছি, আমি তো কিছু টাকা হলে তো বাংলাদেশে নিয়ে গিয়েছি। এখন মানে টোটাল মোদ্দা কথা হচ্ছে, যদি ডিপি ওয়ার্ল্ডকে দিয়েও দেয় আপনার কোনো কিছু নো আমাদের কোনো আপত্তি নাই। ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে কোনো কিছু করছেন না, একদম না। আমরা কোনো প্রচারণা করছেন না, কোনো প্রচারণা নাই, কোনো কিছু নাই। ওরা যখন আসবে আমরা স্মুথলি ট্রানজিশন করে দিবে স্টেপ বাই স্টেপ। এটা তো শেখ হাসিনা সরকার দিয়ে গেছিল, এই বর্তমান সরকার কন্টিনিউ করছেন। এবং বলা হচ্ছে এই সরকারের আমলে ধরেন নেক্সট আমরা চিন্তা করছি যে বাংলাদেশের বর্তমানে বাস্তবতায় যেটা বলা হচ্ছে যে বিএনপি সরকার গঠন করবে, কিন্তু বিএনপি নেতারা বলছেন কিন্তু এই সরকারের আমলে দেওয়ার কোনো দরকার নেই। মানে এই ব্যাপারে আমার কোনো নেই। এই ব্যাপারে নেক্সট গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে। নেক্সট গভর্নমেন্ট সিদ্ধান্ত নিলে এটা তো সেপ্টেম্বরের অনেক পর। হ্যাঁ, এটা পরে। এই ব্যাপারে আমাদের আসলে যেহেতু আমি যেহেতু পলিটিশিয়ান না এবং আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে কোনো অ্যাটাচড না, আমি হচ্ছে পিওর বিজনেসম্যান। তো সেক্ষেত্রে এই বিষয়ে আমার কোনো কমেন্টস নেই। এটা হচ্ছে গভর্নমেন্ট এবং ওনারা বসে ডায়লগ করে যেটা ভালো হয় এটা করবে। আচ্ছা, প্রেজেন্ট গভর্নমেন্ট যিনি আছেন, যারা আছেন ওনারা এবং পলিটিক্যাল পার্টিরা বসে যে সিদ্ধান্ত নেয়। এখন দেখি এই সমস্ত সুন্দর সুন্দর কথার ভিতরে যদি আমাদের কিছু প্রশ্ন আছে। হ্যাঁ বলেন না, একদম ওপেন ডিসকাশন বলেন। প্রশ্ন হচ্ছে, আপনাকে বলা হয় আপনি শেখ রেহানার ক্রেশিয়ার, আচ্ছা, কিন্তু জয়ের খুব কাছের মানুষ। জয়ের শেখ রেহানার ক্ষমতা বলে আপনি বন্দরে আধিপত্য বিস্তার করেছেন। জি, এই ব্যাপারে আমার বক্তব্য অত্যন্ত খুব ক্লিয়ার। সেটা হচ্ছে যে 17, 18, 19 বছর তো আগের গভর্নমেন্ট রুল করেছে কান্ট্রি, এবং সরকারের সাথে যারা কাজ করে তারা গভর্নমেন্টের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারো ঘাড়ে কয়টা মাথা নেই, এখনো নাই। আচ্ছা, তা সত্ত্বেও এর পরেও এই যে 18-19 বছরে আমার সাথে জয় এবং শেখ রেহানার কথা বলা হচ্ছে, একদিনের জন্য সামনাসামনি যে আপনার সাথে সামনাসামনি কথা বলতেছি, সামনাসামনি কথা বলা তো দূরের কথা, টেলিফোনে পর্যন্ত কথা হয়নি, দেখা হয়নি, ফেস টু ফেস দেখা হয়নি। এটা কি সম্ভব? এটাই সম্ভব, এটি যে বাস্তবতা। তার কারণ হচ্ছে আমি আপনাকে বলি, আমরা 2017 সাল থেকে চিটাগং পোর্টের নিউমরিং কন্টেইনার টার্মিনাল টেন্ডারটা গভর্নমেন্ট বন্ধ করে রাখছে। ওই সময় থেকে টেন্ডার হলো, 2বার টেন্ডার হলো, টেন্ডার প্রপোজাল পাঠানো হলো, মিনিস্ট্রিতে হোল্ড করে রাখলো। সালমান এফ রহমান সাহেব এই টার্মিনালটা উনি নিতে চেয়েছিলেন, উনি এবং আলাউদ্দিন নাসিম সাহেবরা ওনারা যোগাযোগ করে ওনারা এইটাকে নেওয়ার জন্য ওনারা মোটামুটি সব রেডি করেছিলেন, এবং আমাকে কিভাবে এখান থেকে বিদায় করা যাবে। এবং এইটার এগেনস্টে যখন আমি কথা বলা শুরু করেছিলাম, আস্তে আস্তে এগুলো নিয়ে আমি কথা বলেছি, কিন্তু কেন এটা নেওয়া হবে, আমার তাহলে ওপেন টেন্ডারিং আসেন, টেন্ডার করে আসেন, বিদেশিদের সাথে আমরা টেন্ডার করব, ইন্টারন্যাশনাল টেন্ডার করেন, আমরা অপারেটরের সাথে অপারেটর টেন্ডার করব। তো এই সমস্ত কারণে এই টেন্ডারটা ডিলে হয়েছে, এবং এটাকে তারা টেন্ডার প্রতি 6 মাস পর পর আমাদেরকে এক্সটেনশন দিয়েছে 2017 সাল থেকে। এবং 2021 সালে আমার যতটুকু মনে পড়ে, 21-22 সালে আমরা কিন্তু গভর্নমেন্টকে চিঠি দিয়েছি যে এইভাবে ডিপিএম আমরা করতে চাই না, এতে করে আমাদের প্রাইসিং পাচ্ছি না, আমাদের ইকুইপমেন্টগুলো অনেক পুরনো হয়ে গেছে, আমরা ঠিকমতো সার্ভিস দিতে পারতেছি না, ওপেন টেন্ডারিং করা হোক। কিন্তু এটা করে নাই। এবং ইভেন এইটা নিয়ে যখন এর পরপরই আসলো, আমি আরেকটা প্রসঙ্গ চলে আসছে এটার সাথে। এটার মধ্যে 2020 সালে আপনি তো স্পোর্টসের কিছু আপনি কাজ করেন, 2020 সালে আপনার মনে আছে যে ফুটবলের নির্বাচন হয়েছিল, ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছিল, সেটা কাজী সালাউদ্দিন এগেইনস্টে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সারা বাংলাদেশে আমরা ক্যাম্পেইন করেছিলাম এবং স্ট্রং ছিলাম। এবং একটা পর্যায়ে এসে আমাকে গভর্নমেন্ট ইলেকশনটা করতে দিল না, আমাকে ডিজিএফআই থেকে ডেকে নিয়ে ক্লিয়ারলি বলে দিল যে গভর্নমেন্ট চায় না যে আপনি ইলেকশনের মাঠে থাকেন ফুটবলের। আচ্ছা, সেটাও বলা হয় যে প্রাইম মিনিস্টার সরাসরি নাকি আপনাকে বলেছেন তুমি এখান থেকে বেরো। সরাসরি উনি আমাকে বলেন নাই, উনি একটা যে উনি একটা মিডিয়া দিয়ে আমাকে বলেছেন, ওনার একজন এমপিকে দিয়ে আমাকে বলেছেন, না ভদ্রলোকের নামটা ভুলে গেছে, সিলেটের এমপি ছিলেন, মারা গেছেন ভদ্রলোক, ওনাকে দিয়ে আমাকে বলেছেন যে আমি যেন ইলেকশনের মাঠে না থাকি। তো তারপরে আমাকে ডিজিএফআই আমাকে ডাকলো, এটা তো আমি নিজেই, আমার ডিজিএফআই ডেকে আমাকে বললো যে গভর্নমেন্ট চায় না যে আপনি এখন ইলেকশন করেন, আপনি বাট ডিজিএফআই আমাকে ভালো কথা বলেছেন। ওনারা বলেছেন যে গভর্নমেন্ট এবং আমরা সবাই জানি আপনি ব্যাপক কন্ট্রিবিউশন স্পোর্টসে, এবং এটা সারা বাংলাদেশে কন্ট্রিবিউশন আছে, প্রচারণা করেছিলেন, প্রচারণা তো অন্য কন্ট্রিবিউশন আপনার আছে স্পোর্টসে। তো আপনি এখন গভর্নমেন্ট চায় না যে আপনি এখন এই ফুটবলের সাথে থাকেন এবং ফুটবলের এই ইলেকশনের মধ্যে থাকেন, তখন আমি দেশের থেকে আমার চলে যেতে বাধ্য হয়েছিলাম আর কি। তো ওই সময় আমি যখন আসলাম, এসে এই সমস্ত পোর্টের এই ইস্যু মিলায় সালমান এফ রহমান সাহেব আর কাজী সালাউদ্দিন দেয়ার ফ্রেন্ড, এবং তারা ওই সময় প্রধানমন্ত্রীকে তারা বুঝাইলো যে আমি
প্রধানমন্ত্রীর কথা শুনি নাই, এটা করছি নানান এগুলো করছি, আমার এগেনস্টে একটা ইনকোয়ারি জেনারেট করা দিল বিভিন্ন এজেন্সি দিয়ে, যে ইনকোয়ারিগুলো এখনও চলমান, এখনও শেষ হয়নি, কিন্তু ওই অবস্থার মধ্যে রয়ে গেছে দিয়ে আমাকে, এবং আমি যাতে এইটা নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত না পৌঁছাইতে পারি, গণভবনে আমি যাওয়ার অনেকবার চেষ্টা করেছি যে আমার জিনিসগুলো বলার জন্য, অ্যাকচুয়াল কি বিহাইন্ডে কি হচ্ছে, ওরা কি বলতেছে, কিন্তু আমি যেতে পারি না, কারণ ওখানে রেড মার্কিং করা ছিল, আমি যাতে না ঢুকতে পারি। আপনি কি বলতে চাচ্ছেন যে দেশ টিভি 10,000 কোটি টাকা আপনাকে পাচার করেছে বলেছে এই টোটালি, এবং দেশ টিভির এগেইনস্টে আমরা মামলা করেছি, এবং এই মামলা বিচারণাধীন আছে, তদন্তাধীন আছে, এবং আমরা অফিসিয়ালি ক্লেম করেছি। 10,000 কোটি টাকা হইলে তো ভাই এটা তো যে কোথা থেকে আসবে টাকা, সোর্সটা কই? 10,000 কোটি চিটাগাং পোর্টে 10,000 কোটি টাকা আছে, বলেন না। চিটাগাং পোর্ট 10,000 কোটি টাকা আছে? 3,000 কোটি টাকা। আপনার তো না, আপনার তো শাকবাজি, আপনার বলেন না চিটাগাং পোর্টের রিজার্ভ কত টাকা আছে? মনে হয় 3,000 কোটি টাকা। 3,000 কোটি টাকা আছে, তার মধ্যে 3,000 কোটি কি তার মানুষের টাকা, এবং তার অপারেশনাল ব্যয় সারা বছরে তারা হয়তো আমার মনে হয় কত করে, সারা বছর 300 কোটি 350 কোটি টাকা তাদের বিভিন্ন অপারেশনের খরচ করে, টেন্ডারিং তাদের বিভিন্ন কেনা বেচা আছে, কিনে তারপরে তারা কন্ট্রাক্টর আছে, ওই যে সিভিল মেকানিক্যাল এইটা ওইটা সব কত 300-350 কোটি টাকা, আমার মনে হয় না এর বেশি হবে। তাহলে 10,000 কোটি টাকা যদি হয়, তাহলে কি পরিমাণ তাহলে চিটাগাং পোর্টের প্রতি বছরে তার খরচ হইতে হবে। এই যে দেশ টিভি বলেছে, আমি দেশ টিভির এগেইনস্টে মামলা করেছি। আমি দেশ টিভি যেটা করেছে অত্যন্ত জঘন্য খারাপ কাজ করেছে, জঘন্য খারাপ, তারা মিথ্যা প্রচারণা করেছে। আমি নাকি চট্টগ্রাম থেকে 10,000 কোটি টাকা নিয়ে গেছি, একটা মিথ্যা একজনকে বলছে, সে এই কাজগুলো, আরিফ, ওর যে এমডি ছিল আরিফ, ও এই কথাগুলো বলেছে। এবং চিটাগাং পোর্টের বাজেট টাকা আছে নাকি 10,000 কোটি টাকা। আমরা প্রতি মাসে বিল পাই 8 থেকে 10 কোটি টাকা, 12 কোটি, সব ক্যালকুলেশন করে টাকা কাটার পরে, এটা তো রেকর্ডেড আছে, আমার কাছে সমস্ত রেকর্ড আছে, এর মধ্যে আছে আমরা মান্থলি কত টাকা বিল পাই। বছরে 130-140 কোটি টাকা নেট বিল আসে আমাদের, মানে গ্রস, মানে আপনার ডিডাকশন সারা বছরে। এটা তো রেকর্ডেড জিনিস, এখানে তো কেউ আর করতে পারে না। তাহলে আমার 17 বছরে যদি 140 কোটি টাকা করে, তখন তো কম ছিল, আস্তে আস্তে বাড়ছে, এখন 140-45 কোটি টাকা। তাহলে 2 বছরে আমাদের এই 17 বছরে এনসিটির বিল পান, সিসিটি এনসিটি মিলাই বলতেছি আমি, আর এনসিটির বিল পাই 5 থেকে 6 কোটি টাকা। আমি টোটাল আমাদের সাথে মেনটেন্যান্সের কিছু কাজ আছে, সিসিটির এনসিটি অন্যান্য এই সবগুলো মিলে বলতেছি। তো ওইটা যেটা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে, আমাদেরকে একটা ড্যামেজ করার জন্য বলেছে, আমাদেরকে একটা মিডিয়া ট্রায়ালের জন্য এই কথাগুলো তারা বলেছে। এবং আমি চ্যালেঞ্জ করেছি, আমি পত্রিকায় যখন দেশ টিভি কন্টিনিউ 2 মাস একে ধারে, নট অনলি দেশ টিভি, অন্য অনেকেই এটা নিয়ে ওইটা সূত্র ধরে অনেকেই নিউজ করেছে, আমি তখন পত্রিকায় কিন্তু একদম বিজ্ঞাপন আকারে ইত্তেফাক, যুগান্তর, তারপরে আরেকটা আছে কি জানি 3-4টা পত্রিকা, সমকাল, তারপরে আরেকটা হচ্ছে কি জানি বলে কালবেলা, এদের সব ফার্স্ট পেজে আমি পুরো জিনিসগুলো আমি ক্লিয়ার করেছি। এই সালমান এফ রহমান সাহেব আমাদেরকে 2020 সাল থেকে আমাদেরকে স্কুইজ করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছে। আমরা বাংলাদেশের রেলওয়ের সাথে একটা চুক্তি সই করেছিলাম 2021 সালে, সেখানে আমরা 2022 সালে আমাদেরকে দিল লাইসেন্স দিল, 22 সালে 23 সালে লাইসেন্স দিল, 22 সাল দেওয়ার পরে বন্ড লাইসেন্স এনবিআর থেকে 4 দিনের মাথায় বন্ড লাইসেন্স তারা ক্যান্সেল করে দিল। 1.5 বছর আমার সমস্ত ব্যাংক লোন, ফরেন লোন টোন সবগুলো নষ্ট হয়ে গেল। 1.5 বছর পরে 2024 সালে ফেব্রুয়ারি মাসে দিল, আবার লাইসেন্সটা রিনিউ করলো, আমাদেরকে দেয়নি। সিসিবিএল এর নামে, মানে রেলওয়ের নামে লাইসেন্সটা ইস্যু করলো, বন্ড লাইসেন্স। এবং এই বন্ড লাইসেন্স ইস্যু করে তখন আমাদেরকে, তাও কন্ডিশনাল ছিল, এই মাত্র 2 মাস আগে কন্ডিশনগুলো উঠাই দিয়ে কমপ্লিট লাইসেন্স দিয়েছে। এখন সারা বাংলাদেশের বিজনেসের অবস্থা জানেন, ব্যাংকে টাকা নাই, বিভিন্নভাবে নেই। আমরা এখন আবার নতুন করে চেষ্টা করতেছি এই ব্যাংকিং থেকে আমাদের পিজিগুলো আবার সাবমিট করার জন্য, ব্যাংকিংগুলো রেডি করে আবার এটা করার জন্য। এবং উনি সালমান সাহেব যেটা করেছেন, উনি শিপিং মিনিস্ট্রি তৎকালীন সচিব, রেলওয়ে সচিব, বিভিন্ন জায়গায় উনি বলে দিচ্ছেন যাতে আমাদের কোনো যাতে মানে সাপোর্ট না করা হয়, কারণ প্রাইম মিনিস্টার আমাদেরকে জেলে দিয়ে দিবে। দুবাইতেও তো বিশাল, আমি বলি, হ্যাঁ, আমাদের টার্নওভার হচ্ছে 500 কোটি টাকা সাইড পাওয়ার টেকের বার্ষিক 500, 400, 500, 600 এরকম। তো যার, এবং আমাদের কিন্তু পাবলিক লিস্টিং কোম্পানি এবং এক্সটার্নাল অডিট হয় এটার। তো 10,000 কোটি টাকা যদি আমি নিতে হয়, তাহলে আমার টার্নওভার কত হওয়া উচিত ছিল? কোথা থেকে 10,000 কোটি টাকা কোথায়? আমার কি 10,000 কোটি টাকা নিতে গেলে আমাদের 20,000 কোটি টাকা ব্যাংক লোন থাকতে হবে? আমি তাহলে আমার ব্যবসা 20-30 কোটি টাকা, তাহলে এটা তো হচ্ছে, তাহলে তো আমার অডিট রিপোর্টও থাকতে হবে এটা, কারণ এটা পাবলিক লিস্টিং, তো এটা তার কোনো মানে এদিক ওদিক নাই। তাহলে এই যে ব্যাংক লোন কত? আমার ব্যাংক লোন আছে 2,500, 2,600, 700 এটার মাঝামাঝি। তার মধ্যে মোংলা পোর্টের প্রজেক্টে আছে প্রায় 1,500 কোটি টাকা, ওখানেই আছে আমাদের। ওই প্রজেক্টটা 60% কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের অন্য বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন ওই ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স, এই ফাইন্যান্স এটার জন্য। আচ্ছা, দুবাইয়ের বিজনেসের কথা যেটা বলছে, দুবাই না ইউএইতে,
সেটা হচ্ছে কি যে আমরা যেহেতু শিপিং বিজনেস করি, মানে এই শিপিং রিলেটেড মেরিটাইম সেক্টরে বিজনেস করি, এখানে একটা মেরিটাইম হাব হচ্ছে এখানে। আমরা চিন্তা করেছি যদি এখানে যদি আমরা আমাদের বিজনেসটাকে একটু সেট আপ করতে পারি, তাহলে এই জিসিসি অঞ্চল আফ্রিকাতে আমরা আস্তে আস্তে একটু পেনিট্রেট করতে পারবো। অর্থাৎ আমাদের যে বাংলাদেশি কোম্পানি হিসাবে আমার ন্যাশনাল ফ্ল্যাগটাকে আমি ক্যারি করতে পারবো, এবং এইটা অনুযায়ী আমরা এখানে কোম্পানি আমরা করেছি। এবং কোম্পানি করার পরে এটা কিন্তু আমরা গভর্নমেন্টকে ডিক্লেয়ার দিয়েছি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিক্লেয়ার দেওয়া আছে, সব জায়গায় ডিক্লেয়ার, অফিসিয়াল ডিক্লেয়ার, এবং এরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ডিক্লেয়ার করা হয়েছে। এখানে কোনো মানে এর না, মানে যে মানে অনেকে বাংলাদেশের বহু কোম্পানি এখানে আছে, একটাও কোনো ডিক্লেয়ার্ড নেই। 90% 95% কোম্পানির কোনো ডিক্লেয়ার্ড বাংলাদেশে নাই। বাংলাদেশ ব্যাংকের পারমিশন আমার হাতে আছে, এরকম পারমিশন আর কোম্পানি দুইটা পেয়েছেন অফকোর্স, মানে বিদেশে এবং আমাদের বিদেশে কোম্পানি রান করানোর জন্য। আচ্ছা, বিদেশে বাংলাদেশ থেকে কোনো টাকা এনেছেন কিনা? বিদেশে আমি কোনো টাকা এখানে আনি না, এখানে কোম্পানি করতে লাগে মাত্র 10-20,000 30-40,000 টাকা লাগে। আমরা এখান থেকে লোকাল ফান্ড রেজ করেছি, এগুলো আমরা ব্যাংকে জমা দিয়েছি, এবং সেটার উপরে আমাদেরকে এই গভর্নমেন্ট আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে। এবং আমাদের আরেকটা হচ্ছে যে আমাদের এই যে এখানকার যত বিজনেসের যে কার্যক্রম, যে দুইটা কোম্পানি অল কার্যক্রম হচ্ছে আমাদের, যেহেতু সাইপ পাওয়ারটেক এবং সাবসিডিয়ারি কোম্পানি, কিন্তু খেয়াল করেন এটা কিন্তু সাইপ পাওয়ারটেকের সাবসিডিয়ারি কোম্পানি, এবং এই সাবসিডিয়ারি কোম্পানি যেহেতু এটা মাদার কোম্পানি হচ্ছে পাবলিক লিস্টিং কোম্পানি, আর এটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি, অথবা এইটার অডিট রিপোর্ট মানে 3 মাস পর অডিট রিপোর্ট বাংলাদেশে এখান থেকে এরা পাঠায়, এখান থেকে অডিটর সিগনেচার দিয়ে করে ওইটা আবার আমাদের মেইন কোম্পানিতে মেইন অডিট রিপোর্টে রিফ্লেক্ট হয়, কত টাকা কি লাভ হোক লস হোক যাই হোয়াট এভার মেবি ট্রানজ্যাকশন হোল, মানে আমাদের টোটাল মানে টার্ন ওভার এভরিথিং হয়। ইভেন আমি এখান থেকে প্রায় আমাদের এই যে টার্ন ওভার থেকে আমরা কিছু টাকা বাংলাদেশকে আমরা নিয়ে গেছি, আমরা প্রায় তা $1.4-1.5 মিলিয়ন অলরেডি অফিসিয়াল চ্যানেলে, এবং উইথ দ্য ট্যাক্স দিছি আমরা ওখানে। আবার তো সিআইপি নেন নাই? কোনটা? না, সিআইপি আমাদেরকে, আমি তো বাংলাদেশেও আমি তো আগের গভর্নমেন্টের সময় তো কোনো রকম আমি তো মানে এতে ছিলাম, মানে আমি হচ্ছেন এন্টি গভর্নমেন্ট লোক ছিলাম। আমি তো বিষয়টা কেমন লাগে আমার, মানে এই মুহূর্তে আমার বিষয়টা কেমন লাগে, কারণ চিটাগং পোর্টে বাংলাদেশে গত গভর্নমেন্টের আমলে এত বড় ব্যবসা করতে সরকারের মানে ব্লেজিং ছাড়া এত বড় ব্যবসা করি নাই। এত বড় সবাই বলে এত বড় ব্যবসা, আপনি যদি আমার টার্নওভারে যান, সেই টার্নওভার দেখলে আপনি এত বড় ব্যবসা তো না। বছরে যদি 500 কোটি টাকার, আপনি যেগুলো বলছেন এই যে 100 কোটি 150 কোটি টাকার, না, ইট ইজ নট আ বিগ বিজনেস। আমি আপনাকে বলি, আমাদের মতো যারা আমরা একদম মানে ভিতরের সমস্ত বিজনেসগুলো আমরা জানি, সেই জানা অবস্থায় আমাদের তো টার্নওভার হওয়া উচিত ছিল 5,000 কোটি টাকা এই 17 বছরের অ্যাভারেজ। আমার কেন তাহলে 500 কোটি টাকা কেন টার্নওভার হলো? তার মধ্যে 150 কোটি টাকা চিটাগং পোর্টের, আর 350 কোটি যেহেতু আমাদের ফ্যাক্টরি আছে, অন্য ছোট টেন্ডার করি করে। যদি গভর্নমেন্ট যদি আমাদের সাথে, আমি যদি গভর্নমেন্টের একদম কোলের ভিতরে থাকতে পারতাম, তাহলে তো প্রতি বছরে 1-1.5 হাতে 2,000 কোটি টাকার কাজ করতে পারতাম, 2,000-3,000 কোটি টাকার কাজ। আমরা তো কাজ নেই, করতে পারিনি আমরা। কিন্তু আপনি চট্টগ্রাম পোর্টে তো সবচেয়ে বড় ঠিকাদার, সবচেয়ে বড় মুখে বলতেছে। আপনি জানেন চিটাগং পোর্টের এইগুলা মানুষের পারসেপশনটা কেন? আমি পারসেপশন বলি আপনাকে একটু, এবার বলি। গত বছরে চিটাগং পোর্টের 10 কোটি টন কার্গো হ্যান্ডলিং হয়েছে, হোল কার্গো। আপনি তো টোটাল হচ্ছে যে একটা বন্দরের যদি আপনি মেজারে যান, তাহলে টোটাল কি পরিমাণ কার্গো হ্যান্ডলিং করেছে সেইটার হচ্ছে মেজারমেন্ট। তো গত বছরে চিটাগং পোর্ট অ্যাবাউট 10 কোটি টন কার্গো হ্যান্ডলিং করেছে, ইন টার্মস অফ কন্টেনার, ইন টার্মস অফ বাল্ক, ইন টার্মস অফ আদার্স মিলায় সব। সেই 10 কোটি টনের মধ্যে আমরা যে পরিমাণ কন্টেনার হ্যান্ডলিং করছি, কন্টেনার অলসো দ্য কার্গো, আমরা করেছি টোটাল 22-28%। টোটাল 10 কোটি টনের মধ্যে 22-28%। আরো যে 78% কার্গো কারা হ্যান্ডলিং করেছে? সাইপোর্টে করেছে, আরো অপারেটররা আছে, আরো লোকজন করছে। তারা তো, আমি তো করছি 2006 থেকে। আদার্স যারা অপারেটর আছে তারা তো 30 বছর ধরে, তারা তো যুগ ধরে করে যাচ্ছে, তাদের ব্যাপারে তো কোনো কথা হয় না। তার কারণ কি? আমাকে তারা প্রজেক্ট করেছে, আমাকে তারা বলছে যে এইটা ওদেরকে সরাইতে না পারলে এটা প্রাইভেট, এই যে প্রাইভেটের যে আজকে টার্মিনাল কনসেপ্ট প্রাইভেট, এটা তো আমাদের হাত দিয়ে হয়েছে, আপনার হাত দিয়ে, আমাদের হাত দিয়ে। আজকে সবাই এটার উপরে চোখ দিয়েছে, সবাই এটাকে দিয়েছে, সবাই এটা ফোকাস হয়েছে। এর পিছনে সাইপ পাওয়ারটেক, আমাদের এক্সপার্টাইজ, আমাদের শ্রম, সামান্য পয়সার বিনিময়ে আমরা করেছি। এটা বন্দরের টাকায় টার্মিনাল করা হলো, কিন্তু ব্যবসা করতে সাইপ পাওয়ারটেক। ভ্যাট ট্যাক্স সব বাদ দিয়ে নেট বিল আসে আমাদের 144 কোটি।
140 কোটি Yes. টাকার ভিতরে আপনার এই 2,500 মানুষ, হ্যাঁ, এই যে সমস্ত কিছু, Yes, yes, true, true. মানে আপনার কথা শুনে আমার কেন আজানে আকাশ থেকে It পড়তেছে। is a fact. এই যে বলা হয় আপনি আওয়ামী লীগের একজন ডোনার ছিলেন, মিথ্যা কথা বলা হয়। আমি আওয়ামী লীগের 2টা টাকা দিছি, কোনো মুখে মুখে সবাই বলে। আজম নাসির বলে আমার পার্ট, আজম নাসির হচ্ছে আমার সাবকন্ট্রাক্টর। সালমান প্রমাণ এবং নাসিমের সাথে আপনার সমস্যা কি ছিল মূলত? মূলত ওই যে আমাদের হাত থেকে পোর্টটা নিয়ে যাবে, এনসিটি নিয়ে যাবে আমাদের হাত থেকে, নিয়ে তারা চালাবে আর কি। এটা হচ্ছে 2021-22 সালের কথা, কিন্তু আমাদের এগেনস্টে তো ওই গভর্নমেন্টের তো ব্যাপক আমাদের এগেনস্টে ছিল। প্রিয় দর্শক, সিরিঙ্গে ভাষার কথা কই, কিন্তু বাস্তবতা যে এখন যেহেতু বিষয়জ্ঞান, ওনার বিষয়জ্ঞান খুব আলোচিত বিষয়, এ কারণে আরা প্রমিত বাংলায় হতায়ন হই। এবং ওনার যেই চ্যালেঞ্জিং আছে, উনি ওনার লইয়ের যে আলোচনা কিন অর সমালোচনা যে ইনর এই নিমিত্তে মূল কথা কিন মোটামুটি আই ওনার তুন সরাসরি প্রশ্ন করিবের সুযোগ হই এবং ওনার সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।